পানির দখল নিয়ে ভারত ও চীনের পাল্টাপাল্টি বাঁধ নির্মাণ, কতটা ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ? 4 ইসরায়েলি নারী সেনার বিনিময়ে 200 ফিলিস্তিনির মুক্তি, গাজাবাসীকে কেন উত্তরাঞ্চলে যেতে দিবে না ইসরায়েল? ইসরায়েল মিশর ছাড়া সব দেশে মার্কিন সহায়তা স্থগিত, কতটা ঝুঁকিতে বিশ্বের লাখো মানুষের জীবন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশ ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে নদীর উপর চীন ও ভারতের পাল্টাপাল্টি বাঁধ নির্মাণের জেরে। তিব্বতের ইয়ারলু সাংপো নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন। এর জেরে অরুণাচল প্রদেশের সিয়াং নদীর উপর বিশাল হাইড্রো বাঁধ বানাচ্ছে ভারত। তিব্বতের ইয়াংলু সাংপো নদীর ব্রহ্মপুত্র নামে ভারত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ফলে এমন গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদীর উজানে চীন ও ভারতের বিশালাকার বাঁধের কারণে মহা বিপদে পড়বে গোটা ভাটি অঞ্চল। খরা, বন্যা সহ ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশের লাখো মানুষ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। পৃথিবীর গতি কমিয়ে দেয়া 3 গর্জেস ড্যামের চাইতেও বড় আকারের বাঁধ নির্মাণের তোড়জোড় শুরু করেছে চীন। তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর উপর নির্মিত হবে বিশ্বের বৃহত্তম এই বাঁধ। এর পাল্টা জবাবে অরুণাচলের সিয়াং নদীতে ভারতও বানাচ্ছে বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্প। হিমালয়ের স্পর্শকাতর অঞ্চলে প্রবাহিত আন্তঃসীমান্ত একটি নদীতে পানি আটকে বড় আকারের 2টি বাঁধ দিলে এর জেরে বদলে যাবে ভাটি অঞ্চলের পানির প্রবাহ। বাঁধের বদলে বাঁধ তৈরিতে 2 মোড়লের প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত করবে প্রতিবেশী দেশের উত্তর পূর্বাঞ্চল সহ বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন। প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। পানির দখল নিয়ে চলমান যুদ্ধ পুরোদমে চালু হলে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে খরা ও বন্যার নতুন তাণ্ডব। কৈলাস পর্বতের কাছে উৎপত্তি ইয়ারলুং সাংপো নদীর। তিব্বতে এই নামে পরিচিত হলেও অরুণাচলে প্রবেশের সময় নদীটির নাম হয়ে যায় সিয়াং। ভারতের বেশিরভাগ অংশে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে বাংলাদেশের উপর দিয়ে এটি মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র অববাহিকার মাত্র 8% সুবিধা পায় বাংলাদেশ, কিন্তু এই নদীটি যোগান দেয় দেশের 65%-এরও বেশি পানি। ফলে পানি নিয়ে ভারত ও চীনের দ্বিমুখী লড়াইয়ে সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে বাংলাদেশ। 2 বাঁধের কবলে পড়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হলে কখনো খরা, কখনো উপচে পড়া বন্যায় ভাসবে ব্রহ্মপুত্র ও এর শাখা নদীর অসংখ্য জনপদ। ইয়ারলুং সাংপো নদীতে নির্মিত চীনের মেগা ড্যাম তাদের তৈরি বিশ্বের বৃহত্তম হাইড্রো বাঁধ 3 গর্জেস ড্যামের চেয়ে বিশালাকার হবে। চীনা সংবাদ সংস্থাগুলো জানিয়েছে এর জন্য খরচ হবে $137 বিলিয়ন। তিব্বতের নামচা বারোয়া পর্বতের কাছে গ্রেট বেন্ডে নির্মিত বাঁধটি প্রকৌশলগত দিক থেকেও হবে বিস্ময়কর ব্যাপার। 16,400 ফুট গভীর গিরিখাতে পড়বে বাঁধের পানি। বছরে এখান থেকে উৎপন্ন হবে 300 বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ। তবে এত বড় প্রকল্পের কারণে কত মানুষ বাস্তুচ্যুত হবে, কতগুলো জনপদে পড়বে প্রভাব, এই নিয়ে পাওয়া যায়নি কোনো আনুষ্ঠানিক তথ্য। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে সিয়াং নদীতে যে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লি, বহুল আলোচিত সেই প্রকল্পের নাম সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট। $13.2 বিলিয়ন খরচ করে তৈরি হতে যাওয়া এই বাঁধ জমা রাখতে পারবে 9 বিলিয়ন কিউবিক মিটার পানি। জলবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদন করবে প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ। প্রজেক্ট বাস্তবায়নে ক্ষতির প্রথম ধাক্কা যাবে সিয়াং নদীর উপকূলবর্তী জনপদের উপর দিয়ে। স্থানীয়দের ধারণা, জলবিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে সম্পূর্ণ ডুবে যাবে অন্তত 20টি গ্রাম, বসতভিটা হারাবেন হাজার হাজার বাসিন্দা। সাম্প্রতিক সময়ে 8 মাত্রার বেশি ভূমিকম্পের অধিকাংশের উৎপত্তি হিমালয় অঞ্চলে। 2025 সালের জানুয়ারিতে চীনের তিব্বতে আঘাত করে 7.1 মাত্রার একটি ভূমিকম্প। সেই সময় স্থানীয় 14টি হাইড্রো বাঁধের অন্তত 5টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পায় বেইজিং কর্তৃপক্ষ। অবস্থা বিবেচনায় বিশেষজ্ঞদের আশঙ্কা, হিমালয়ের বিপজ্জনক পরিবেশে 2টি বিশালাকার বাঁধ তৈরি হলে বন্যা ও ভূমিকম্পের সময় ভয়ঙ্কর বিপর্যয়ে পড়বে ব্রহ্মপুত্রের পানি নির্ভর বাংলাদেশ ও গোটা ভাটি অঞ্চল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম বলছে, একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর
হত্যা করা হয় তাকে। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার ওই নারী সহকর্মীকে বলেছিলেন তার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, বাড়ি ফিরতে দেরি হবে। পরে বাড়ি ফিরে না আসায় তার স্বামী রামমূর্তিনগর থানায় অভিযোগ করেন। পুলিশ ওই নারীর মাথায় গুরুতর জখমের চিহ্ন দেখেন। তার স্বামী একজন পরিচ্ছন্নতা কর্মী। স্বামী এবং 3 সন্তানের সঙ্গে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন ওই নারী। পুলিশ বলছে নিহত বাংলাদেশি নারী প্রায় 6 বছর ধরে ওই এলাকাটিতে বসবাস করতেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় এবার জিম্মি থাকা 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস। বিনিময়ে ছাড়া পেল 200 ফিলিস্তিনি। তবে হামাস বন্দি বিনিময় চুক্তি মানছে না অভিযোগ করে জিম্মি মুক্তির আগ পর্যন্ত ফিলিস্তিনিদের উত্তর গাজায় যেতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল। 4 নারী সেনার সাথে আরও এক বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে ধ্বংসের নগরী গাজায় নেই ফিলিস্তিনিদের জন্য মাথা গোঁজার ঠেই, নেই পর্যাপ্ত খাবার, নেই পানি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি হামলায় পুরো মসজিদটি হেলে পড়েছে, আগেই ধসে পড়েছে দেয়াল। অনেকটা নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে দ্বিতল মসজিদটি, যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারে। তবে কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। যুদ্ধবিরতি চুক্তির পর প্রথম জুমার নামাজ আদায়ে শুক্রবার খান ইউনিসের এমনই এক মসজিদে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি। মৃত্যু ভয় উপেক্ষা করে ফিলিস্তিনিদের নামাজ পড়ার এই দৃশ্য বলে দেয় আল্লাহর প্রতি ধ্যান সবকিছুর ঊর্ধ্বে। ইসরায়েলি হামলায় গেল 15 মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার অসংখ্য মসজিদ। কোনোটিতে নামাজ পড়ার অবস্থা থাকলেও পুরোপুরি বিধ্বস্ত হওয়ার সংখ্যাও নেহাত কম নয়। বিপর্যস্ত এক উপত্যকায় নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বাড়িগুলোর ওপর এমনই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী, মাথা গোজার ঠাঁইটুকুও নেই অনেকের। এর মধ্যে খাদ্য পানির অভাবে দুর্বিষহ দিন পার করছেন গাজাবাসী। পর্যাপ্ত ত্রাণ প্রবেশের কথা থাকলেও সেটিও কমে এসেছে। শুক্রবার গাজায় 339টি ট্রাক প্রবেশ করে, যেখানে রবিবার যুদ্ধবিরতির দিন গাজায় মানবিক সহায়তা নিয়ে 630টি ট্রাক প্রবেশ করে। সংকট মোকাবেলা করতে মিশর সীমান্ত দিয়ে ত্রাণ পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাত। ত্রাণ এবং ওষুধ পৌঁছে দেওয়ার জন্য আমাদের লোকজন দিনরাত মাঠে কাজ করে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং আমরা জানি যে আমাদের সামনে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। শুধু এই বিমানের ত্রাণ দিয়ে হবে না, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য আমাদের অনেক মাস এবং বছরের পর বছর ধরে কাজ করে যেতে হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস। দ্বিতীয় ধাপের এই বন্দি বিনিময় প্রক্রিয়ায় 200 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ধাপে ধাপে জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি প্রক্রিয়া সচল রাখার চেষ্টায় আছে উভয় পক্ষ। যদিও জেনিনে ধরপাকড় আর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গেল 5 দিনে পশ্চিম তীরে 14 ফিলিস্তিনিকে হত্যা এবং কয়েক ডজনকে আটক করেছে দখলদাররা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর সন্তুষ্ট নয় ইসরায়েলিরা। এক জরিপে দেখা যায়, ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চায় গাজার 62% মানুষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের বাকি দেশগুলোতে সব ধরনের মার্কিন সহায়তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনের সামরিক সহায়তাও স্থগিত করা হচ্ছে। নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সব ধরনের সহায়তা খাত নতুন করে পর্যালোচনার পর কোনগুলো চালু থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হঠাৎ এমন সহায়তা বন্ধের ফলে ঝুঁকিতে পড়তে পারে বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষের জীবন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করছে মানবাধিকার সংস্থাগুলো। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পরপরই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে পূর্বসূরি জো বাইডেনের সিদ্ধান্ত ওলটপালট করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে এবারে প্রায় সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিতের নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েল ও মিশর ছাড়া বাদবাকি সব দেশের জন্য কার্যকর এই স্থগিতাদেশ। এমনকি ইউক্রেনেও সামরিক ও অন্যান্য সহায়তা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এটি কার্যকরের ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। অন্তত 3 মাস এই স্থগিতাদেশ থাকবে বলে জানিয়েছেন তিনি। 85 দিনের মধ্যে কোন কোন খাতে বৈদেশিক সহায়তা চলমান থাকবে আর কোন খাতে তা বন্ধ করে দেয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে আশাবাদ জানিয়েছেন স্টেট সেক্রেটারি।
কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে চান নতুন মার্কিন প্রেসিডেন্ট। সে লক্ষ্যেই ইউক্রেনের সহায়তা স্থগিতের সিদ্ধান্ত এলো। বাইডেন প্রশাসনের আমলে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। এর জেরে যুদ্ধে আরও উত্তেজনা বেড়েছে বলে অভিমত অনেক বিশ্লেষকের। কেবল ইউক্রেন নয়, তাইওয়ানেও সহায়তা স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে। তবে ইসরায়েল ও মিশরকে সামরিক ও খাদ্য সহায়তা দেয়া চলমান থাকবে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। গাজা যুদ্ধ শুরুর পর থেকে বিপুল মার্কিন সামরিক সহায়তা পেয়ে আসছে ইসরায়েল। এই ধারা অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে। শুধু তাই নয়, সমালোচনার মুখে বাইডেন প্রশাসন ইসরায়েলে অতি প্রাণঘাতী যেসব সমরাস্ত্রের সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, সেসব সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলেও মনে করা হচ্ছে। তবে সুদান সহ বিভিন্ন দেশে জরুরি খাদ্য সহায়তা নতুন স্থগিতাদেশের বাইরে আছে। অন্যদিকে সব দেশের জন্য স্বাস্থ্য খাতের সহায়তা স্থগিত করা হয়েছে। এমনকি বিশ্বব্যাপী এইডস মোকাবেলায় যুক্তরাষ্ট্র বরাবর যে সহায়তা দিয়ে আসছে তাও স্থগিত করা হয়। এতে বিশেষ করে আফ্রিকার দেশগুলো বেশি ঝুঁকিতে পড়বে বলছেন বিশেষজ্ঞরা। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো। এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক অস্থিতিশীলতা ও অনেক মানুষের জীবন নাশের হুমকি তৈরি করবে বলে সতর্ক করছে তারা। ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্তকে পাগলামি বলে অভিযুক্ত করেছেন ইউএসএআইডির সাবেক কর্মকর্তা জেরেমি কনেনডিক। রয়টার্সকে তিনি বলেন, যেভাবে নির্দেশনা এসেছে তা যদি সত্যি হয়, তাতে করে অনেক মানুষ মারা পড়বে। মানবাধিকার সংস্থা অক্সফ্যাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান এক বিবৃতিতে বলেন, মার্কিন বৈদেশিক সহায়তা স্থগিত করলে অনেক দেশের মানুষ বিপদে পড়বেন। দ্বিদলীয় ঐক্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে সহায়তা দিয়ে আসছে তারও পরিপন্থী এই সিদ্ধান্ত। সার্বিক প্রেক্ষাপটে এ ধরনের ভয়াবহ পদক্ষেপ থেকে অবিলম্বে ট্রাম্প প্রশাসনকে সরে আসার আহ্বান জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সফরে লস অ্যাঞ্জেলেসে গেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সফরে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউমসকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের সাথে সাক্ষাতে ট্রাম্প বলেন, লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে একসঙ্গে কাজ করবেন। ত্রাণ ও দুর্যোগ মোকাবেলায় সব ধরনের কেন্দ্রীয় সহায়তাও অব্যাহত থাকবে। এর আগে লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম। তিনি ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চান। এরপরই ট্রাম্পের পক্ষ থেকে সহায়তার বার্তা দেওয়া হয়। গেল কয়েক সপ্তাহ ধরে একাধিক দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। এখনও অঞ্চলটিতে অন্তত 3টি দাবানল সক্রিয় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন, যা দেশের অভ্যন্তরীণ নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। নাগরিক অধিকার রক্ষাকারী সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এই আদেশটি মুসলিম প্রধান দেশগুলোর বিরুদ্ধে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশি নাগরিক এবং প্রো প্যালেস্টাইন মতাদর্শে বিশ্বাসী ছাত্রদের উপর প্রযোজ্য হতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন, যা দেশের অভ্যন্তরীণ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। নাগরিক অধিকার রক্ষাকারী সংস্থাগুলোর আশঙ্কা, এই আদেশ মুসলিম প্রধান দেশগুলোর বিরুদ্ধে আরেকটি মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার পথ তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সোমবার জারি হওয়া এই আদেশটি বিদেশি নাগরিকদের উপর প্রয়োগ করা হতে পারে, যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন। এর পাশাপাশি প্রো প্যালেস্টাইন মতাদর্শে বিশ্বাসী ছাত্রদের ক্ষেত্রেও এই আদেশটি প্রযোজ্য হতে পারে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, ট্রাম্পের প্রথম মেয়াদে মুসলিম প্রধান দেশগুলোর উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার তুলনায় নতুন নির্বাহী আদেশটি আরও বিপজ্জনক হতে পারে। এই আদেশ কার্যকর হলে কিছু মুসলিম দেশের নাগরিকদের জন্য আমেরিকায় প্রবেশ করা কঠিন হয়ে পড়বে। এর পাশাপাশি প্রো প্যালেস্টাইন মতাদর্শে বিশ্বাসী ছাত্রদের জন্য অনিশ্চয়তা এবং উদ্বেগের পরিস্থিতি তৈরি হবে, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা জীবনে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর এর প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক ছাত্রদের জন্য শঙ্কা তৈরি হতে পারে, কারণ দমন পীড়নের মাত্রা বেড়ে যেতে পারে। আন্তর্জাতিক শরণার্থী সহায়তা প্রকল্প IREP-এর আইনজীবী দীপা আলকেসান বলেছেন, 2017 সালের ট্রাম্পের প্রথম মেয়াদে মুসলিম প্রধান দেশগুলোর উপর আরোপিত বিদ্বেষমূলক ভ্রমণ নিষেধাজ্ঞার তুলনায় এই নতুন আদেশটি আরও বিপজ্জনক হতে পারে।
তিনি আল জাজিরাকে বলেন, এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এটি শুধুমাত্র বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে বাধা দেবে না, বরং একই যুক্তি ব্যবহার করে যারা বর্তমানে আছেন তাদেরকেও বের করে দেওয়া হতে পারে। নতুন আদেশে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা এমন দেশগুলোর একটি তালিকা প্রস্তুত করবে যেগুলোর যাচাইকরণ এবং স্ক্রিনিং তথ্য অপর্যাপ্ত রয়েছে এবং যাদের যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য আংশিক বা পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। আদেশে বলা হয়েছে, যখন থেকে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেই সময় থেকে যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের প্রবেশের সংখ্যা চিহ্নিত করতে হবে। পাশাপাশি তাদের কার্যকলাপ এবং কর্মকাণ্ড সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে হবে। সেই সাথে যদি এমন কোনো তথ্য পাওয়া যায় যা তাদের বহিষ্কার বা অপসারণকে সমর্থন করে, তবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এসব বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর নির্দেশনা জারি করবে। ট্রাম্পের নির্বাহী আদেশে আরও উল্লেখ করা হয়, বিদেশি নাগরিকদের আমেরিকান সংস্কৃতি, নাগরিকত্ব এবং সরকারের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব না থাকার পাশাপাশি তারা যেন কোনো বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন বা সহযোগিতা না করে সেই বিষয়টি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।